আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনার টপিক হচ্ছে বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার। তো আমরা এই টপিকটা আলোচনায় শুরু থেকে একবারে আমাদের সবচেয়ে যে ক্ষুদ্র জিনিসটা জানাটা জরুরি, যাতে করে আমরা বিভিন্ন ধরনের কোশ্চেন আসলে আমরা কনফিউশনে পড়ি, সেই কোশ্চেনগুলো ভুল অ্যান্সার না করি। সেই জন্য আমি একবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু দেখাবো, যে জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ, কোথা থেকে কোশ্চেন আসে সেটাও বলে দেবো। আপনাদের যাদের বেসিক একবারে জিরো, তারা চাইলে এখান থেকে সব কিছু শিখতে পারেন, আর যাদের বেসিক ভালো তারা স্কিপ করবেন, পরবর্তীতে শুধুমাত্র ম্যাথ সলিউশন পার্টটুকু দেখলেই হবে। তো আমি প্রথমে যদি আলোচনার অংশে নিয়ে আসি যে বাস্তব সংখ্যা জিনিসটা আসলে কি। হ্যাঁ, তো বাস্তব সংখ্যা জিনিসটা আসলে কি, এর ভিতরে আমরা সংখ্যাটা এমনি দিব যে বস্তু জগতে আমরা যেসব সংখ্যা ব্যবহার করে থাকি সেগুলোকে আমাদের বাস্তব সংখ্যা বলে। ঠিক আছে? তাহলে আপনাকে কেউ যদি কোশ্চেন করে তখন আপনি এইভাবে অ্যান্সারটা করবেন যে বস্তু জগতে আমরা যেসব সংখ্যা ব্যবহার করে থাকি তাদেরকে বাস্তব সংখ্যা বলে। যদি বলে যে আপনি একটা উদাহরণ দেন, আপনি বলবেন 2, 5, 3, -2 বলতে পারেন, কেউ -4ও বলতে পারে, কেউ 1/2 বলতে পারে, কেউ 20/7 বলতে পারে। ঠিক আছে? আমাদের কিছু ম্যাথামেটিক্যাল ধ্রুবক আছে, যেমন আছে, সাথে পাই আছে, এরা সবাই হচ্ছে আমাদের বাস্তব সংখ্যার একটা অংশ। তো আমরা এই বাস্তব সংখ্যার একবারে শুরু থেকে শেষ পর্যন্ত জানার চেষ্টা করব। আমাদের যে জিনিসটা প্রথমেই জানতে হবে বা অনেক সময় কোশ্চেন আসে, সেটা হচ্ছে অঙ্ক আর সংখ্যা থেকে, যে অঙ্ক জিনিসটা কি এবং সংখ্যা জিনিসটা কি। আমরা প্রথমে অঙ্ক নিয়ে যদি কথা বলি, সেক্ষেত্রে আমাদের অঙ্কের সংজ্ঞাটা এমন যে আমরা হিসাব নিকাশ বা গণনার কাজে যে সংখ্যা প্রতীক বা চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে অঙ্ক বলে। ঠিক আছে? তো আমরা গণিতে যে যতটি সংখ্যা প্রতীক ব্যবহার করি সেটা হচ্ছে 10টা। গণিতে আমরা মোট 10টি সংখ্যা প্রতীক ব্যবহার করি, 10টি প্রতীক। হ্যাঁ, 10টি প্রতীক ব্যবহার করি আমরা। ঠিক আছে? এই 10টা প্রতীক কি কি আমি একটু রেড মার্কার দিয়ে লিখি, তাহলে সুবিধা হবে। এই 10টা প্রতীক হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং 9। তো আমাদের এই যে 0 থেকে 9 পর্যন্ত 10টা যে প্রতীক আছে, এই 10টা প্রতীককে আমাদের সংখ্যা প্রতীক বা চিহ্ন বলে। ঠিক আছে? এর মাঝে এই 1 থেকে 9 পর্যন্ত যে অঙ্কগুলো আছে এদেরকে বলা হয় সার্থক অঙ্ক। ঠিক আছে? সার্থক অঙ্ক। তাহলে এখানে যে 1 থেকে 9 পর্যন্ত দেখছেন, এটিকে বলা হয় সার্থক অঙ্ক। আর এই যে 0, এই 0কে বলা হয় অভাব জ্ঞাপক অঙ্ক। 0কে বলা হয় অভাব জ্ঞাপক অঙ্ক। অভাব জ্ঞাপক অঙ্ক। ঠিক আছে? এখন আপনাকে যদি কোশ্চেন করে যে নিচের কোনটি অভাব জ্ঞাপক অঙ্ক, তখন আপনি 0 অ্যান্সার করবেন। বা গণিতে অভাব জ্ঞাপক অঙ্ক কয়টা, যে একটা। ঠিক আছে? যদি বলে সেটি কি, 0। তো এই কোশ্চেনগুলো যেমনি করুক, যদি বাই চান্স সেক্ষেত্রে কোশ্চেন আসে, আপনি আশা করি পারবেন। এরপরে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে সংখ্যা। তো এই সংখ্যার যে সংজ্ঞাটা আছে, সংখ্যার সংজ্ঞায় বলা আছে যে এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসলে সংখ্যা তৈরি হয়। আমি আবার রিপিট করছি, এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসলে সংখ্যা তৈরি হয়। মানে এই যে আমরা অঙ্কগুলো দেখলাম 10টা, এই 10টা অঙ্ক একটা অথবা যদি একাধিক একাধিক অঙ্ক পাশাপাশি বসে, সেক্ষেত্রে একটা সংখ্যা তৈরি হয়। যেমন যদি আপনাকে আমি উদাহরণ দিই, ধরুন আপনি এখানে নিলেন 23, একটা নিলেন 35, এটাও একটা সংখ্যা, এটাও একটা সংখ্যা। কেউ যদি বলে যে শুধুমাত্র 8, সেটাও একটা সংখ্যা। কেন? কারণ সংখ্যার যে সংজ্ঞা, এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসলে, কেউ যদি একা বসে সে সংখ্যা হিসেবে বিবেচিত হবে। যদি এক বা একাধিক অঙ্ক পাশাপাশি বসে, সেটাও একটা সংখ্যা তৈরি করবে। ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে একটা জিনিস ক্লারিফাই করবো, সেটা হচ্ছে যে 8কে আমরা কি বলছি, অঙ্কও বলছি, সাথে সংখ্যাও বলতে পারছি। তাহলে আমরা বলতে পারবো সকল অঙ্কই সংখ্যা, কিন্তু সকল সংখ্যা অঙ্ক না। কারণ অন্যান্য সংখ্যার ভিতর একের অধিক অঙ্ক থাকতে পারে। ঠিক আছে? তো যেমনি কোশ্চেন করুক, আপনি আশা করি বুঝে রেখে এই জিনিসগুলা মাথায় রাখবেন। তারপরে আরেকটা যে জিনিস, সেটা হচ্ছে আমাদের গণনা পদ্ধতি। এটা হচ্ছে আমাদের দেশীয় গণনা পদ্ধতি। এটা হচ্ছে আমাদের দেশীয় গণনা পদ্ধতি। তো এই গণনা পদ্ধতিতে আমরা কি করি, সবচেয়ে আমরা ডান থেকে বামে আসব। ঠিক আছে? প্রথমে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা বলবো এককের ঘর, পরে যে সংখ্যাটা থাকবে সেটাকে আমরা বলবো দশকের ঘর, তারপরে যে সংখ্যাটা থাকবে তাকে বলবো শতকের ঘর, তারপরে যে থাকবে তাকে বলবো হাজারের ঘর। এভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আমি এখানে যদি দেখাই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখন এই গণনা রীতিটা কেন জরুরি, আপনাকে যখন আমি অঙ্কের যে মান, এই সংজ্ঞাটা দিতে যাব, তখন এই জিনিসটা একটু দরকার আসবে। তার জন্য আমি একটু আগে বলে রাখলাম।
এরপরে আমরা আলোচনা করব আমাদের অঙ্কের মান জিনিসটা কি এইটা নিয়ে, ঠিক আছে? তো আমি এটা একটু মিশিয়ে নিচ্ছি। এইবার আমরা যে অংশটা দেখব সেটা হচ্ছে যে অঙ্কের মান। অঙ্কের মান জিনিসটা আসলে কি, আমরা যে অঙ্কগুলো শিখলাম সেই অঙ্কগুলোর মান দুই ধরনের হয়। একটা হচ্ছে তার স্বকীয় মান এবং একটা হচ্ছে তার স্থানীয় মান, ঠিক আছে? তো এই স্বকীয় মানটা কি? স্বকীয় মানের সংজ্ঞায় বলা হচ্ছে যে কোনো সংখ্যায় ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মানকে তার স্বকীয় মান বলে। ধরুন যে ৬৩ একটা সংখ্যা, আবার ৭৩ একটা সংখ্যা, এর পাশে মনে করেন ৩৪ একটা সংখ্যা, ঠিক আছে? তো এই যে সংখ্যাগুলো, এই সংখ্যায় ব্যবহৃত, এইখানে ৩, এখানে ৬, এদের যে নিজস্ব মানটা, এখানে ৩-এর মান কত ৩, ৬-এর মান কত ৬, তো এদের যে নিজস্ব মান, এই মানটাকে বলা হচ্ছে তাদের স্বকীয় মান। তাহলে এখন যদি বলে এখানে ৩-এর স্বকীয় মান কত, এই ৬৩ সংখ্যাটায় ৩-এর স্বকীয় মান কত, আপনি বলতে পারবেন ৩। যদি বলে ৬-এর স্বকীয় মান কত, তাহলে হবে ৬, ঠিক আছে? তো এইখানে যদি ধরেন, তাহলে এখানে যদি আপনার বলে ৭-এর স্বকীয় মান কত, তার নিজস্ব যে মান সেটা হচ্ছে ৭, কাজে স্বকীয় মানও হবে ৭। এখানে যদি বলে ৩-এর স্বকীয় মান কত, নিজস্ব মান ৩ মানে স্বকীয় মান হবে ৩। সেমভাবে এখানে ৩ হচ্ছে তার অবস্থান পরিবর্তন করেছে, কিন্তু তারপরে তার স্বকীয় মান ঠিকঠাক থাকবে, যেহেতু নিজস্ব মান ৩ মানে স্বকীয় মানই হচ্ছে ৩। তো স্বকীয় মানের যে সংজ্ঞা, সেই সংজ্ঞাটা অনুযায়ী আমরা বুঝতে পারছি যে অঙ্ক তার অবস্থানের পরিবর্তন করলেও তার স্বকীয় বা নিজস্ব মানের কোনো পরিবর্তন হয় না, ঠিক আছে? তো স্বকীয় মানের ক্ষেত্রে এই জিনিসটা মনে রাখবেন যে অবস্থান পরিবর্তন হলেও নিজস্ব মান অপরিবর্তিত থাকে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন। এবার আমরা দেখব যে স্থানীয় মান জিনিসটা আসলে কি। স্থানীয় মানটা এরকম যে কয়েকটি অঙ্ক পাশাপাশি লিখলে কোনো সার্থক অঙ্ক, একটা কথা কিন্তু এখানে বলছে আপনাকে যে কোনো সার্থক অঙ্ক, এই জিনিসটা মাথায় রাখবেন যে কয়েকটি অঙ্ক পাশাপাশি লিখলে কোনো সার্থক অঙ্ক তার অবস্থানের জন্য যে মান দেয় তাকে তার স্থানীয় মান বলে। এখানে সার্থক অঙ্ক কথাটা কেন বলেছে সেটা আমি পরে বুঝাচ্ছি, তার আগে স্থানীয় মানটা একটু বোঝাই। ধরুন একটা সংখ্যা আছে এরকম যে একটা হচ্ছে ৬৫, একটা ধরেন ১৩, ঠিক আছে? আপনি এখানে একটা নিতে পারেন ৫১, আপনি ৩টে সংখ্যা নিলেন। এই সংখ্যাগুলো দেখেন, ৫-এর স্বকীয় মান আমরা কি শিখেছিলাম ৫, এটার স্বকীয় মান কত ৬, এখানে ৫-এর স্বকীয় মান ৫, ১-এরও ১, ঠিক আছে? কিন্তু এখন যখন আপনি স্থানীয় মান শিখবেন তখন হচ্ছে কি, এই ৫ দেখেন এখানে এককের ঘরে আছে, এর জন্য এর মান হবে ৫, কিন্তু যখন এই দশকের ঘরে চলে আসে তখন কিন্তু তার মানটা কিন্তু ৫০ হয়ে যাবে। এটা কেমনে, এবার আপনাকে আমি দেখাই। আমরা যে গণনা রীতি শিখলাম না, যে একক দশক শতক করতে করতে কোটি অবধি যাবে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তো এইখানে দেখেন এটা হচ্ছে এককের ঘর, এটা হচ্ছে দশকের ঘর, এটা হচ্ছে দশক, ঠিক আছে? তাহলে এখানে ৫-এর মানটা কত হচ্ছে, ৫-এর মান হচ্ছে ৫ গুণিত ১ ইকুয়াল টু ৫, এখানে হচ্ছে ৬ গুণিত ১০ ইকুয়াল টু ৬০। তাহলে এই সংখ্যাটার জন্য যদি আমি গঠনটা দেখি, যে সংখ্যা গঠন হবে কত ৬ গুণিত ১০ প্লাস ৫ গুণিত ১ ইকুয়াল টু কত ৬০ প্লাস ৫ সমান ৬৫, ঠিক আছে? তো এই যে ৫ এখানে কিন্তু এককের ঘরে আছে, ঠিক আছে? এইবার দেখেন এই ৫ যখন এই সংখ্যাটায় বসেছে তখন তার স্থানীয় মানটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এবার আমরা সেই জায়গাতে ৫-এর স্থানীয় মানটা কত দেখব সেটা এখন বের করি আমি। দেখেন এখানে কিন্তু আমরা পেয়েছি এককের ঘরে ওর স্থানীয় মান পেয়েছি আমরা ৫, ঠিক আছে? এবার এইটাকে যদি আমি কল্পনা করি, দেখেন এখানে এককের ঘরে কে আছে, এককের ঘরে আছে ১ গুণিত ১ সমান সমান ১, আর দশক আছে ৫ গুণিত ১০ সমান সমান কত ৫০, ঠিক আছে? তাহলে এইখানে যে ৫ ব্যবহৃত হয়েছে, এই ৫-এর ভ্যালু মূলত ৫০। হ্যাঁ, স্থানীয় মান যদি আপনার কোশ্চেন করে যে এই সংখ্যাটায় ৫-এর স্থানীয় মান কত, আপনি বলবেন ৫০। এখানে যদি বলে যে স্থানীয় মান কত, আপনি বলবেন ৫, ঠিক আছে? কারণ এটা এককের ঘরে আছে। যে সংখ্যাটা যত ঘরে বসবে সেই ঘরের দিয়ে সংখ্যাটাকে, মানে সংখ্যা নিজস্ব মানটাকে গুণ করলে আপনি স্থানীয় মানটা পেয়ে যাবেন। এক্সাম্পল হিসেবে আমি ১৩কে আর দেখালাম না, এক্সাম্পল হিসেবে আমি আরেকটা ব্যবহার করছি, সেটা হচ্ছে যে আমরা এখন একটু সংখ্যা বিশ্লেষণ করবো, সেটা ৮৫৬, এই সংখ্যাটাকে আমরা এখন বিশ্লেষণ করবো। দেখেন
এককের ঘরে কে আছে? এককের ঘরে 6 গুণিত 1 ইকুয়াল টু 6। দশকের ঘরে কে আছে? দশক, কত দশক? 5 দশক, 5 গুণিত 10 সমান 50। 8 দেখেন শতকের ঘর, এটা ঠিক আছে, শতকের ঘর না, তাহলে কত? 8 শতক, 8 গুণিত 100 ইকুয়াল টু 800। এর যদি সংখ্যা গঠন দেখেন আপনি, যে সংখ্যা গঠনটা কীরকম হবে? সংখ্যা গঠন 856 ইকুয়াল টু, দেখেন 8 গুণিত 100 প্লাস 5 গুণিত 10 প্লাস 6 গুণিত 1 ইকুয়াল টু কত? 800 প্লাস 50 প্লাস 6 ইকুয়াল টু 856। ঠিক আছে, তো এখন যদি আপনাকে আমি কোশ্চিন করি যে এখানে 5-এর স্থানীয় মান কত, আপনি চোখ বন্ধ করে বলতে পারবেন 5 10 50। যেহেতু দশকের ঘরে আছে তার নিজস্ব মান 5, তাকে 10 দিয়ে গুণ করে দিলে 50 পেয়ে গেলেন। যদি বলে 8-এর মান শতকের ঘরে আছে, তাহলে 8কে 100 দিয়ে গুণ করলে 800। 6-এর মান 6 এককের ঘরে আছে, কাজে 6কে 1 দিয়ে গুণ করলে 6কে 6। ঠিক আছে, তাহলে এদের নিজস্ব মান হচ্ছে 6 5 8, কিন্তু স্থানীয় মান হচ্ছে 6, এটা হচ্ছে 50, এটা হচ্ছে 800। আশা করি আপনাদের স্বকীয় মান এবং স্থানীয় মানের এই ব্যাপারটা পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে। পরীক্ষার খাতায় যেভাবে কোশ্চেন আসলে আপনি অ্যান্সার করতে পারবেন, আর ভুল হওয়ার কথা না। পরবর্তীতে আমরা যে জিনিসটা জানবো যে সংখ্যার যে ক্লাসিফিকেশান, হ্যাঁ, যে কোন সংখ্যা কার ভিতরে পড়ে। যেমন আমরা বাস্তব সংখ্যার ক্লাসিফিকেশানটা জানবো, যে বাস্তব সংখ্যার ভিতরে কী কী সংখ্যা আছে, মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা, মূলদের ভিতর কারা আছে, হ্যাঁ, অমূলদের ভিতর কোনগুলো, সেগুলো আমরা এখন জানার চেষ্টা করব।